আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা, তোমাদের যে বোর্ড সিকিউ প্রশ্নগুলো আছে জীববিজ্ঞান অষ্টম অধ্যায় অর্থাৎ রেচন প্রক্রিয়া অধ্যায়ের, তো সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আজকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড 2023 যে প্রশ্নটা আছে সেটা নিয়ে একটু ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো দেখো শুরু করি আমরা। প্রথমে দেখো ক নাম্বার কোশ্চেনে কি বলছে, রেনাল টিউবিউল কাকে বলে। ঠিক আছে, রেনাল টিউবিউল কাকে বলে। আচ্ছা, রেনাল টিউবিউল বোঝার আগে এটা কার থেকে আসছে সেটা একটু বুঝলে এটা বোঝা ইজি। ঠিক আছে, আমরা কি জানি বৃক্কের গঠনগত এবং কার্যকরী এককের নাম কি, নেফ্রন। আর নেফ্রনের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। তাহলে রেনাল টিউবিউল কার মধ্যে আছে, নেফ্রনের মধ্যে আছে। আবার আছে রেনাল টিউবিউল আবার কি কি পার্ট নিয়ে গঠিত, রেনাল টিউবিউলের মধ্যে আবার তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, একটা হচ্ছে হেনলির লুপ আর একটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, তো রেনাল টিউবিউল কাকে বলে, এটা হচ্ছে যেই রেনাল কর্পাসল যেটা হচ্ছে গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল নিয়ে তৈরি হয়েছিল তার অক্ষীয় দেশ থেকে তৈরি, আর সংগ্রাহক নালিকা বা সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত যে টিউবিউলার বা নালিকাকার স্ট্রাকচার তাকে আমরা বলতেছি রেনাল টিউবিউল। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা হয়েছে, বোমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাকে কি বলতেছি আমরা, রেনাল টিউবিউল বলতেছি। কি বলা হলো, বোমেন্স ক্যাপসুল বা যে রেনাল কর্পাসলে ছিল বোমেন্স ক্যাপসুল তার অক্ষীয় দেশ থেকে সংগ্রাহী নালিকা বা সংগ্রাহক নালিকা পর্যন্ত বিস্তৃত যে টিউবিউলার বা নালিকাকার স্ট্রাকচার তাকে আমরা কি বলতেছি, রেনাল টিউবিউল। ঠিক আছে, আচ্ছা দেখো তারপর ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে, যোগ্যতমরা টিকে থাকে। খ নাম্বারে কি কি বলছে, যোগ্যতমরা টিকে থাকে। কারণ আসলে হচ্ছে এটা কার থিওরি, এটা হচ্ছে আমরা জানি যে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন যে মতবাদটা ছিল সেখান থেকে আসছে হচ্ছে যোগ্যতমরা টিকে থাকে। যোগ্যতম বলতে কি বোঝা যাচ্ছে, যেটা হচ্ছে যে সকল জীব বা প্রজাতি তারা হচ্ছে পরিবেশের সাথে যথাযথভাবে খাপ খাইয়ে নিতে পারে তারাই পরিবেশে টিকে থাকতে পারে। আর যারা পরিবেশের বিরুদ্ধে বা সঠিকভাবে খাপ খাওয়াতে পারে না তারা কি হয়, ধীরে ধীরে পরিবেশ থেকে বিলুপ্ত হয়। তো এটা ডারউইন বলছিল যে প্রাকৃতিক নির্বাচন তার মতবাদে। ঠিক আছে, এখানে যোগ্যতম কারা বলতেছে, আবার যারা হচ্ছে পরিবেশের সাথে যথাযথভাবে খাপ খাওয়ায় নিতে পারে। তো দেখো এখানে কি বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে যোগ্যতমরা টিকে থাকে কারণ তারা পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিতে পারে। যোগ্যতমরা কেন টিকে থাকে, তার পরিবর্তিত যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে তার সাথে সে খাপ খাওয়ায় নিতে পারে। যেমন এখানে বলা হয়েছে পৃথিবীতে স্থান, আশ্রয়, খাদ্য এগুলো হচ্ছে নির্দিষ্ট, এগুলো চেঞ্জ হয় না, বাড়ে না কিন্তু কমতেছে প্রতিনিয়ত। তো যোগ্যতম বা অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ, যোগ্যতম বা অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীবেরা প্রতিযোগিতায় বেশি সুযোগ পায় বা টিকে থাকার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করে। ঠিক আছে, তুলনামূলক বেশি সংখ্যায় বেঁচে থাকে এরা। তারপর কি বলছে, অন্যদিকে যারা হচ্ছে খাপ খাইয়ে নিতে পারে না, প্রতিকূল প্রকরণ সম্পন্ন বা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না, তাদেরকে আরেক ভাষায় বলা হয়েছে অযোগ্য। তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না, ফলে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়। ঠিক আছে, বুঝা গেছে। তারপর দেখো গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। আচ্ছা দেখো গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে এ এর গঠন ব্যাখ্যা করা। আগে আসে চিত্রটা একটু ব্যাখ্যা করি। এখন দেখো চিত্র, এটা হচ্ছে একটা বিশোধন অঙ্গ। এখানে ওয়ার্ডটা বলে দিছে কি, বিশোধন অঙ্গ। বিশোধন অঙ্গ দুইটা হতে পারে, একটা হচ্ছে ফুসফুস আর একটা হচ্ছে কি কিডনি বা বৃক্ক। এখন দেখো এখান থেকে আবার ক্লু দিচ্ছে কি, রেনাল ধমনী এটা হচ্ছে এখানে প্রবেশ করতেছে আর বের হয়ে আসতেছে কে, রেনাল শিরা। এখন দেখো এন ওয়ার্ডটাই বলে দিচ্ছে রেনাল, ওয়ার্ডটা কি বলে দিছে, রেনাল। তো রেনাল ওয়ার্ডটা আসছে কার থেকে, টার্মিনোলজি যদি আসি, রেনাল ওয়ার্ডটা আসছে হলো কিডনি বা বৃক্ক থেকে। বৃক্ক সমন্বিত যে সকল ওয়ার্ড আছে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, রেনাল ওয়ার্ডটা ইউজ করি। তাহলে চিত্রে বিশোধন অঙ্গ এটা কি, এ হচ্ছে বৃক্ক বা কিডনি। বিশোধন অঙ্গটা কি, বৃক্ক বা কিডনি। ঠিক আছে, তারপর দেখো এখানে কি বলছে, এ এর গঠন বর্ণনা করতে বলছে। এখন দেখো বায়োলজিতে হচ্ছে বর্ণনার সাথে চিত্র দেওয়া মাস্ট বায়োলজিতে। তো কারণ কি, তুমি যদি শুধু বর্ণনা দাও সেক্ষেত্রে দেখা যায় ম্যাডামরা 2 এর ভিতর মার্কিং করে, আর যদি তুমি চিত্র দাও তাহলে এক্সট্রা একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি হয়, যার কারণে 3 পাওয়ার চান্সটা বেড়ে যায়। আর যদি হয় সেটা শুরুর দিকের কোশ্চেন, তাহলে সেটা কিন্তু নির্ধারণ করবে তোমার বাকি কোশ্চেনগুলো কেমন হচ্ছে, কেমন মার্কিং তুমি পাবা। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে, আমরা আগে এটা চিত্র দিয়ে এটা ব্যাখ্যা করার ট্রাই করব। তো দেখো এখানে কি কি বলা হয়েছে, দেখো উদ্দীপকের চিত্র এ বিশোধন অঙ্গটি কার কথা বলা হয়েছে, বৃক্ক। এমন বলা হয়েছে বৃক্কের গঠন নিচে বর্ণনা করা হলো, বৃক্কের গঠন নিচে বর্ণনা করা হলো। আগে আসলে এর চিত্রটা একটু ব্যাখ্যা করি। আচ্ছা দেখো চিত্রের মধ্যে কি বলা হয়েছে, বৃক্কের যে বাইরের দিকে অংশ, এই যে বাইরের দিকে অংশ,
তাকে আমরা কি বলতেছি কর্টেক্স। বাইরের দিকে অংশকে কি বলতেছি কর্টেক্স, ঠিক আছে। আর বৃক্কে যে আবরণ দ্বারা আবৃত, এই আবরণকে বলতেছি আমরা রেনাল ক্যাপসুল। আবরণকে কি বলতেছি রেনাল ক্যাপসুল, ঠিক আছে। তারপর দেখো রেনাল ক্যাপসুল, আর যে এখান থেকে যেগুলো প্রবেশ করতেছে, প্রবেশ করা অংশটাকে কি বলতেছি আমরা রেনাল ধমনী, আর যেটা হচ্ছে এখান থেকে বের হয়ে আসতেছে সেটাকে আমরা বলতেছি রেনাল শিরা, ঠিক আছে। বৃক্কের এখান থেকে যে বৃক্কে যেগুলো প্রবেশ করতেছে তাকে বলতেছি রেনাল ধমনী, আর যেগুলো বের হয়ে আসতেছে তাকে বলতেছি আমরা রেনাল শিরা। আর এই রেনাল ধমনী আর রেনাল শিরা প্রবেশ করতেছে এই যে অবতল অংশ, অবতল অংশটাকে আমরা কি বলতেছি হাইলাম। রেনাল ধমনী আর রেনাল শিরা, এই হাইলাম বা হাইলাস, এটা দিয়ে কি হয় বৃক্কে প্রবেশ করে। তারপর আসো বৃক্কে আরেকটা স্ট্রাকচার দেখো এখান থেকে বের হয়েছে, একে বলতেছি আমরা ইউরেটার বা মূত্র নালী। যে স্ট্রাকচারটা বের হইতেছে তাকে বলতেছি আমরা ইউরেটার বা মূত্র নালী। মূত্র নালীর অংশে উপরের অংশে দেখো এই অংশটা একটু প্রশস্ত, ঠিক আছে। দেখো এই যে এরিয়া দিয়ে মার্ক করে দিলাম, দেখো এই যে অংশটা, দেখো বৃক্কের এই অংশটা একটু প্রশস্ত, প্রশস্ত অংশকে আমরা কি বলতেছি পেলভিস। প্রশস্ত অংশটাকে কি বলতেছি আমরা পেলভিস বলতেছি, ঠিক আছে। আবার দেখো বাইরের দিকে অংশকে বলছিলাম কর্টেক্স, ভিতরের দিকে অংশকে কি বলবো আমরা, ভিতরের দিকে অংশকে বলবো আমরা মেডুলা, ঠিক আছে। আর মেডুলার মধ্যে আবার ঠিক কি কি থাকে, এই যে ত্রিকোণাকার একটা স্ট্রাকচার, একে বলতেছি আমরা পিরামিড। এই পিরামিড যখন বৃক্ক বা রেনালের মধ্যে থাকে তাকে আমরা বলতেছি রেনাল পিরামিড, ঠিক আছে। তো এই ত্রিকোণাকার স্ট্রাকচারগুলোকে আমরা কি বলতেছি রেনাল পিরামিড, ঠিক আছে। প্রত্যেকটা স্ট্রাকচারে কি বলতেছি আমরা রেনাল পিরামিড। রেনাল পিরামিডের মধ্যে থাকে বৃক্কের গঠনগত এবং কার্যকরী একক, যার নাম হচ্ছে নেফ্রন। আর প্রত্যেকটা নেফ্রন কোথায় গিয়ে শেষ হয়, সংগ্রাহী নালিকা বা সংগ্রাহক নালিকা। আর এই প্রত্যেকটা নেফ্রন এবং সংগ্রাহী নালিকা কোথায় থাকে, রেনাল পিরামিডের মধ্যে থাকে। এখন আসলে নেফ্রনের সংখ্যাগত প্রতি বৃক্কে 10 থেকে 12 লাখ, প্রতি বৃক্কে নেফ্রনের সংখ্যাগত 10 থেকে 12 লাখ। এখন আসলে কোশ্চেনে চাইছিল বর্ণনা, তো শুধু চিত্র দিলে 1 পাওয়া যাবে, আর বর্ণনা দিলে 2 পাওয়ার চান্স আছে, আর বাকি 1 মার্ক চিত্রে দিয়ে দেয় টিচাররা, ঠিক আছে। তো দেখো মানবদের প্রধান রেচন অঙ্গের নাম কি বলছে, বৃক্ক বা কিডনি, যা হচ্ছে মানবদের উদর গহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পৃষ্ঠ সংলগ্ন অবস্থায় বৃক্ক অবস্থান করে। তো এতগুলো পয়েন্ট জানার দরকার নেই, মূলত হচ্ছে উদর গহ্বরের পিছনে। এটা যদি আমি দেখাই, দেখো আচ্ছা দেখো আমাদের যে এটা হচ্ছে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের পিছনে 2 দিকে এখানে কি থাকে, আমাদের বৃক্ক বা কিডনি থাকে। কিডনির কিসের নিচে থাকে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এই প্রত্যেকটা অংশ যে আমাদের বক্ষ গহ্বর আর উদর গহ্বর, আমাদের যে বক্ষ গহ্বর আর উদর গহ্বর, এখানে থাকে হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের নিচ বরাবর কে থাকে, বৃক্ক বা কিডনি। 2টা কিডনি কার পাশে থাকে, মেরুদণ্ডের পাশাপাশি অবস্থান করে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো কি বলছে, প্রতিটি বৃক্কের আকৃতি কেমন, আকৃতি দেখতে সিম বিচির মতো। আকৃতি কেমন, সিম বিচির মতো। রং কেমন, লালচে। রং কেমন, লালচে। আর এর বাইরের দিকে বা বাইরের পার্শ্ব এটা হচ্ছে উত্তল, আর ভিতরের দিকে অংশ কি অবতল। অবতল অংশকে কি বলতেছি আমরা হাইলাম বা হাইলাস। অবতল অংশকে কি বলতেছি হাইলাম বা হাইলাস। হাইলাস দিয়ে কি প্রবেশ করে, রেনাল ধমনী প্রবেশ করে। আর কি বের হয়, রেনাল শিরা বের হয়। কি প্রবেশ করে, এখান থেকে বের হয় কে, ইউরেটার আর রেনাল শিরা। আর রেনাল ধমনী কি হয়, বৃক্কে প্রবেশ করে, ঠিক আছে। আর ইউরেটার কোথায় গিয়ে শেষ হয়, মূত্রাশয় বা মূত্রথলিতে এসে ইউরেটার শেষ হয়। আর ইউরেটারের ফানেল আকৃতির বা উপরের অংশে যে প্রশস্ত অংশটা ছিল তাকে আমরা বলতেছি রেনাল পেলভিস, ঠিক আছে। তারপর দেখো পরের অংশে কি বলা হয়েছে, তারপর দেখো বৃক্ক যে আবরণ দ্বারা আবৃত থাকে সেটা হচ্ছে তন্তুময়, যার নাম হচ্ছে ক্যাপসুল। শুধু ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল বললেও সমস্যা নাই। ক্যাপসুলের সংলগ্ন অংশকে বা বাইরের দিকে অংশকে বলতেছি আমরা কর্টেক্স, আর ক্যাপসুলের ভিতর দিকে অংশকে কি বলতেছি আমরা মেডুলা। ক্যাপসুলের বাইরের দিকে অংশকে কি বলতেছি কর্টেক্স, আর ভিতরের দিকে অংশকে বলতেছি মেডুলা, ঠিক আছে। মেডুলার কয়টা রেনাল পিরামিড থাকে, 8 থেকে 12টা। রেনাল পিরামিড কি, একটা ত্রিকোণাকার একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে মেডুলার ভিতরের দিকে থাকে, সেটা হচ্ছে 8 থেকে 12টা সংখ্যায় থাকে, ঠিক আছে। আর রেনাল পিরামিডের যে অগ্রভাগ, দেখো চিত্রের মধ্যে বুঝাই, এই দেখো রেনাল পিরামিড বা রেনাল প্যাপিলা, এই দেখো এই অংশটা একটু সরু হয়ে আসতেছে, ঠিক আছে। রেনাল পিরামিডের এই সরু অংশটা কোথায় গিয়ে শেষ হয়, এই যে অংশটা তাকে আমরা বলতেছি প্যাপিলা। সরু অংশটাকে কি বলতেছি, প্যাপিলা, ঠিক আছে। তারপর দেখো কি বললাম, যে রেনাল পিরামিডের সরু অংশ, রেনাল পিরামিড কয়টা থাকে, সংখ্যায় 8 থেকে 12টা। রেনাল পিরামিডের সংখ্যা হতো 8 থেকে 12টা। আর সরু অংশকে কি বলতেছি আমরা রেনাল প্যাপিলা। রেনাল
প্যাপিলা। 8 থেকে 12টা এর শুরু অংশকে কি বলতেছি? রেনাল প্যাপিলা। প্যাপিলা কোথায় গিয়ে ড্রেন করে বা কোথায় গিয়ে শেষ হয়? পেলভিসে। ঠিক আছে, এরপর আসো যে বৃক্কে হচ্ছে এক ধরনের বিশেষ নালিকা থাকে যেটার পার্টি হচ্ছে নেফ্রন। এই বিশেষ নালিকাটাকে কি বলতেছি আমরা? ইউরিনিফেরাস নালিকা। ইউরিনিফেরাস নালিকার দুইটা পার্ট, একটা হচ্ছে হলো আমাদের নেফ্রন আর একটা হচ্ছে সংগ্রাহী বা সংগ্রাহক নালিকা। ঠিক আছে, তো বৃক্কের স্ট্রাকচারটা বোঝা গেছে। বাইরের দিকে থাকে কর্টেক্স, ভিতরের দিকে থাকে মেডুলা। বৃক্কের আবরণকে বলতেছি রেনাল ক্যাপসুল, আর মেডুলার মধ্যে থাকে হচ্ছে 8 থেকে 12টা রেনাল পিরামিড। রেনাল পিরামিডের সংকুচিত অংশ কি বলতেছি? প্যাপিলা। প্যাপিলা কোথায় গিয়ে শেষ হয়? পেলভিসে। পেলভিস কোথায় গিয়ে শেষ হয়? ইউরেটারে। ঠিক আছে, আর রেনাল যে বৃক্কের যে অবতল অংশের ভাঁজ তাকে কি বলতেছি আমরা? হাইলাম বা হাইলাস। সেখান থেকে প্রবেশ করতেছে রেনাল ধমনী, বাইরে হইতেছে রেনাল শিরা আর হচ্ছে ইউরেটার। ঠিক আছে, তো বৃক্কের স্ট্রাকচার এতটুকুই ছিল। তারপর দেখো ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে। দেখো ঘ নাম্বার কোশ্চেনে বলছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ অপসারণে উদ্দীপকের অঙ্গ অর্থাৎ বৃক্কটির ভূমিকা মূল্যায়ন করো। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ অপসারণে উদ্দীপকের অঙ্গ অর্থাৎ বৃক্কটির ভূমিকা মূল্যায়ন করো। তো বৃক্কের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিষ্কাশন সেটা বোঝার জন্য আমাদের যে বৃক্ষের কার্যকরী একক তার কি? নেফ্রন। নেফ্রন স্ট্রাকচারটা একটু বুঝে আসি, সেখান থেকে বোঝা যাবে কীভাবে সে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে বের করে দিতেছে। তো আসো দেখো, আমি যদি নেফ্রনের একটি স্ট্রাকচার আঁকি, এই যে দেখো, এই যে পেয়ালা আকৃতির গঠন, একে বলতেছি আমরা বোমেন্স ক্যাপসুল। পেয়ালা আকৃতির গঠনকে কি বলতেছি? বোমেন্স ক্যাপসুল। এই ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে কে? ক্যাপসুলের মধ্যে প্রবেশ করা হচ্ছে হলো অ্যাফারেন্ট ধমনী। অ্যাফারেন্ট ধমনী এসে 50টার মতো কৌশিক নালিকা তৈরি করে, সেগুলো আবার জালকের মতো অবস্থান করে, যাকে আমরা বলতেছি গ্লোমেরুলাস বা এক ধরনের কৌশিক জালিকা। ঠিক আছে, এই কৌশিক জালিকা থেকে আবার বের হয় কে? ইফারেন্ট ধমনী। এটাকে কি বললাম? অ্যাফারেন্ট ধমনী। এটাকে কি বললাম? অ্যাফারেন্ট ধমনী। এটাকে বললাম ইফারেন্ট ধমনী। একে বললাম গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস। তারপর এই পেয়ালা আকৃতির গঠনকে বলতেছি আমরা বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে, আসো এই বোমেন্স ক্যাপসুল থেকে আসা যে দুটা নালী হলো সেগুলো একটু পেঁচানো আকৃতির গঠন তৈরি করে, সেগুলো হচ্ছে বোমেন্স ক্যাপসুলের কাছে, তাই আমরা একে বলতেছি নিকটবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, এই কি বলতেছি? নিকটবর্তী পেঁচানো নালিকা। এই কি বলতেছি? নিকটবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, তারপর দেখো এই নিকটবর্তী পেঁচানো নালিকা এখানে এসে একটু শুরু হয়ে একটা লুপ বা ফাঁস আকৃতির গঠন তৈরি করে, একে আমরা বলতেছি হেনলির লুপ বা লুপ অফ হেনলি। ঠিক আছে, এই কি বলতেছি? হেনলির লুপ। এই হেনলির লুপ আসা আবার এখানে এসে প্রসারিত হইলো, প্রসারিত হয়ে আবার সে একটা পেঁচানো আকৃতির গঠন তৈরি করে। এটা যেহেতু বোমেন্স ক্যাপসুল থেকে দূরে, তাই একে বলতেছি দূরবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, এই কি বলতেছি? দূরবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, তারপর দেখো এই দূরবর্তী পেঁচানো নালিকা কোথায় এসে শেষ হয়? সংগ্রাহী নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকা কোথায় এসে শেষ হয়? সংগ্রাহী নালিকাতে এসে শেষ হয়। ঠিক আছে, তো এটাকে কি বলতেছি আমরা? সংগ্রাহী নালিকা। এটা কি বলতেছি? সংগ্রাহী নালিকা। ঠিক আছে, তারপর আসো এখানে মূত্র কীভাবে তৈরি হয় বা নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থগুলো ছিল সেগুলো কিভাবে আমাদের দেহ থেকে বের হয় সেটা একটু দেখি। এখন দেখো এখানে কীভাবে মূত্র তৈরি হয় সেটা একটু দেখি। এই অ্যাফারেন্ট ধমনী যেটা হচ্ছে বৃক্কে প্রবেশ করলো, এই অ্যাফারেন্ট ধমনীতে থাকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে অ্যাফারেন্ট ধমনী বৃক্কে নেফ্রনে নিয়ে আসে। তো এই বৃক্কের নেফ্রনে আসার পর কী হয় সেটা হচ্ছে কৌশিক জালিকা, যেটা হচ্ছে গ্লোমেরুলাস বলতেছি আমরা, সেখানে এসে ছাঁকুনির মতো কাজ করে সেখান থেকে শুধুমাত্র নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে সে আলাদা করে, আর বাকি যে পরিষ্কার রক্ত ছিল সেটা ইফারেন্ট ধমনীর মাধ্যমে আমাদের আবার দেহে ব্যাক করে। ঠিক আছে, তারপর দেখো এই যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো গ্লোমেরুলাসে ছিল সেটা কি হয়? এই বোমেন্স ক্যাপসুলে আয়সাকার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াম ছেদ করে আবার বোমেন্স ক্যাপসুলে আসলো। বোমেন্স ক্যাপসুলে আসলো কে? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আসলো। ঠিক আছে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কি হয়? এই যে আমাদের নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনলির লুপ, তারপর হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা, সেগুলো দিয়ে পাস হয়ে আলটিমেটলি সংগ্রাহী নালিকা এসে শেষ হয়। ঠিক আছে, এতটুকু বুঝে গেছে? তো আসো এই যে বোমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে সংগ্রাহী নালিকা পর্যন্ত, এই অক্ষীয় দেশ থেকে শুরু করে সংগ্রাহী নালিকা পর্যন্ত এই অংশটাকে কি বলতেছি আমরা? রেনাল টিউবিউল। ঠিক আছে, এখানে যে আমাদের গুরুত্বপূর্ণ উপাদান যেমন নাইট্রোজেন, আমাদের যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো ছিল যেমন সোডিয়াম, আচ্ছা দেখো এখানে যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো ছিল যেমন সোডিয়াম, পটাশিয়াম, দেখো তো কি বললাম, আমাদের যে প্রয়োজনীয় উপাদান যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, গ্লুকোজ, এগুলো কি হয় আমাদের যে যদি কোনো ক্রমে রেনাল টিউবিউলে চলে আসে সেখান থেকে আবার ব্যাক আসে পৃথিবীতে, মানে আমাদের বডিতে, তাকে আমরা বলতেছি পুনঃশোষণ প্রক্রিয়া আমাদের বডিতে রিঅ্যাবজর্ব বা ব্যাক আসে। ঠিক আছে,
আবার যে আমাদের যে ক্ষতিকারক পদার্থগুলো ছিল যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন বা আদা যত যেমন ধরো অপ্রয়োজনীয় উপাদান, ক্ষতিকারক উপাদান যেমন হচ্ছে বিভিন্ন সল্ট, বাইল বা পিত্তরস, এগুলো যদি আমাদের কোনো মতে বডিতে থেকে থাকে সেগুলো আবার এই রেনাল টিউবুলে নিঃসরণ হয়। ঠিক আছে। আবার যে অপ্রয়োজনীয় উপাদানগুলো ছিল সেগুলো কি হয় আমাদের এই টিউবুলার সিস্টেমে আবার কে নিঃসরণ হইতেছে, বাইল, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো আবার এই টিউবুলার সিস্টেমে নিঃসরণ হইতেছে। তো বাকি যে মূত্রটা তৈরি হলো সেটা হচ্ছে সংগ্রাহী নালিকার মাধ্যমে আমাদের কোথায় যায়, আগে পেলভিসে যায়, পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে এসে জমা হয়। তো ঠিক আছে, প্রত্যেকটা নেফ্রন এরকম বৃক্কে কয়টা নেফ্রন আছে, প্রতি বৃক্কে 10 থেকে 12 লাখ নেফ্রন আছে, যারা কি হয় এই গ্লোমেরুলাস থেকে মূত্র তৈরি হয় সেটা এই টিউবুলার সিস্টেম বা নালিকার মাধ্যমে গিয়ে আলটিমেটলি কোথায় গিয়ে শেষ হয়, সংগ্রাহী নালিকা, সেটা পেলভিসে গিয়ে ড্রেন করে, পেলভিস থেকে কোথায় যায় আমাদের ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে এসে জমা হয়। এভাবে হচ্ছে আমাদের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো ছিল সেগুলো আমাদের দেহ থেকে নিষ্ক্রান্ত বা নিষ্কাশন হয়। ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে উদ্দীপকের অঙ্গটার নাম কি বলছিলাম, বৃক্ক। এটা গ থেকেই জানি, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ অপসারণে বৃক্কের ভূমিকা। একজন সুস্থ ব্যক্তি, সুস্থ অ্যাডাল্ট দৈনিক কী পরিমাণ মূত্র ত্যাগ করে, 1500 ml বা 1.5 লিটার মূত্র ডেইলি সে ত্যাগ করে। মূত্রের উপাদান কি কি থাকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোর মধ্যে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি। সাথে আর কি কি থাকতে পারে, বাইল বা পিত্তরসও থাকতে পারে। আবার যাদের হচ্ছে ডায়াবেটিস বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত থাকে তাদের ক্ষেত্রে মূত্রের সাথে রক্ত বা গ্লুকোজও আসতে পারে। ঠিক আছে। তারপর দেখো এগুলো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকারক। এই ক্ষতিকারক বর্জ্য পদার্থ দেহ থেকে অপসারণের জন্য কে ভূমিকা রাখে, বৃক্ক ভূমিকা রাখে। আর মূলত মূত্র কে তৈরি করে, নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত মূত্র উৎপন্ন করে। মূত্র কে তৈরি করতেছে, নেফ্রন তৈরি করতেছে। আসো, মূত্র সংগ্রাহী নালিকার মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায়। মূত্র কার মাধ্যমে যায়, সংগ্রাহী নালিকার মাধ্যমে বৃক্কের পেলভিসে যায়। এই পেলভিস থেকে কোথায় যায়, ইউরেটারের মাধ্যমে আলটিমেটলি কোথায় যায়, মূত্রথলিতে এসে জমা হয়। মূত্র কোথায় আসলো, আলটিমেটলি মূত্রথলিতে জমা হয়। এরপর কি হয়, একটা সার্টেন অ্যামাউন্ট বা যথাযথ পরিমাণ যদি মূত্রথলিতে এসে জমা হয় তো আমাদের কি হয়, মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। স্বাভাবিকভাবে জমা হতে থাকে কোথায়, মূত্রথলিতে। নির্দিষ্ট সময় পর্যন্ত যদি জমতে থাকে তারপর কি হয়, মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। তারপর কি বলছে, মূত্রথলি থেকে কিভাবে মূত্র নিষ্ক্রান্ত হয়, যে আমাদের যে মূত্র নালী বা ছিদ্রপথ সেখান থেকে আমাদের বডি থেকে সেই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ মূত্র হিসেবে দেহ থেকে বের হয়। ঠিক আছে। তারপর দেখো তো কি হলো, এভাবে আমাদের যে মূত্র যেটা হচ্ছে নেফ্রন আলটিমেটলি তৈরি করে সেটা পেলভিসের মাধ্যমে আলটিমেটলি ইউরেটার হয়ে মূত্রথলি হয়ে আমাদের বডি থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সমূহ নিয়ে দেহ থেকে বের হয়ে যায়। তো এভাবে হচ্ছে কিডনি বা বৃক্ক আমাদের দেহে প্রতিনিয়ত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে অপসারণ করতেছে আর আমাদের বডিকে সুস্থ রাখতেছে। তো আজকের পর্বে এতটুকুই ছিল। পরবর্তী কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।